আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, ট্রাইব্যুনাল থেকে বিচার কাজ সরাসরি সম্প্রচার। পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সর্বোচ্চ আদালতের রায় নিবন্ধন ফিরে পেল জামাত ইসলামী। পূর্ণ অধিকার পাওয়ার আশা দলটির আমিরের। রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত ইসি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে, মন্তব্য খন্দকার মোশাররফের। ভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান। বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। ঢাকায় দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন। এবং আগামীকাল প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে থাকতে পারে বিশেষ বরাদ্দ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়াও অভিযোগ গঠনের শুনানির জন্য ১৬ জুন ধার্য করা হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম পুরো বিচার এজলাস থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের ১৫ বছর ধরে চালানো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে বিপ্লবী জনতাকে দমাতে চরম শক্তি প্রদর্শন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যবহার করা হয় মারণাস্ত্র। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে সরাসরি নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসবের দালিলিক প্রমাণসহ ১৪টি ভলিউমে ৮৭৪৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যেখানে ছিল শেখ হাসিনার সেই ফোনালাপ ও ভিডিও আলামত। যে সমস্ত ভিডিও এবং অডিও ডকুমেন্টস আসে সেগুলো আমরা যথাযথ প্রক্রিয়ায় দাখিল করেছি। ডিজিটাল এভিডেন্স এখানে প্রদর্শন করা যাবে, সেগুলো আমরা প্রদর্শনের ব্যবস্থা করে সবকিছু ট্রাইব্যুনালে আমরা জমা দিয়েছি। শুনানিতে প্রসিকিউশন আদালতকে জানায়, ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল এবং সালমান এফ রহমান এই গ্যাং অফ 4-এর পরিকল্পনায় চলে গুম, খুন, নির্যাতন ও ধরপাকড়। জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করত যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে। শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা। ট্রাইব্যুনালের জনাকীর্ণ এজলাসে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে 16 জুন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে উপস্থাপনের আদেশ দেয় আদালত। 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন। বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা সরাসরি বিশ্ববাসীকে দেখালো রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন। এর মাধ্যমে এই বিচারের গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে অপরাধ করলে ক্ষমা নেই, এই বার্তাটিও পৌঁছালো সবার কাছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামাত ইসলামী। দলটির করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ সকালে এই রায় দেন। দলটি নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। প্রায় এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্টে হাইকোর্টের দেয়া রায় রোববার বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ।
তবে জামায়াতের দলীয় প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেয়নি সর্বোচ্চ আদালত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন। এই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। 2016 সালের 12 ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে শুধুমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে। তাই কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, দলীয় প্রতীকের বিষয়টি এই মামলার অংশ নয়। জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। অনারেবল কোর্টের অর্ডারটা আসবেন, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করব, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবে। জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। সেই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন চেম্বার বিচারপতি। এরপর দলটির নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিলম্ব মার্জনা করে আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামাতের করা আবেদন গত বছর 22 অক্টোবর মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এদিকে একই বছর 1 আগস্ট নির্বাহী আদেশে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 28 আগস্ট ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হাইকোর্টের দেওয়া রায়টি ছিল ন্যায়ভ্রষ্ট, যা বাতিল করেছে আপিল বিভাগ। রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। আমির জামাত আরও বলেন, পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের হাতে, দ্রুতই পূর্ণ অধিকার ফিরে পাওয়ার আশাবাদ জানান ডক্টর শফিকুর রহমান। জামাত ইসলামের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আদালতের রায়ের কপি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আদালতের পর্যবেক্ষণ এখনো পায়নি কমিশন। পর্যবেক্ষণ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। তবে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ নেওয়ার শেষ দিন হওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা আগামীতে কি হবে তা জানতে চাইলে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। শেষ দিন কি শুরুর দিন এটার ব্যাপারেও আমার একই কথা। আইনগতভাবে কোন দিকে গড়াবে সেটা হচ্ছে যে কমিশন সিদ্ধান্ত নেবেন। এই কমিশনেরও তো একটা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, নির্বাচন যত বিলম্ব হবে পতিত স্বৈরাচার নানা ষড়যন্ত্র করতে থাকবে। অন্যদিকে হাফিজউদ্দিন আহমেদ জানান, শুধু বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন মন্তব্য সঠিক নয়। গণতন্ত্রকামী প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন চায় তা আগেই ব্যাখ্যা করেছে। শুধু বিএনপি নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এ বক্তব্যকে হতাশাজনক আখ্যা দিয়ে নির্বাচন নিয়ে আর কোনো বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। বলেন, সম্মানের সাথে বিদায় নিতে চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া উত্তম। নির্বাচন তো সবাই চাই, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে
নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা, সেটা আমরা যুক্তি দেখিয়েছি। যদি অন্য কোনো যুক্তি থাকে, সরকার পরিষ্কার করুক, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সেটা ছিল তাদের দায়িত্ব। না বলে বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় হাফিজউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার ছাড়া অন্যান্য সংস্কার নির্বাচিত সংসদ করবে। আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি, ভবিষ্যতেও দেব, কিন্তু তিনি আমাদেরকে আশাহত করেছেন। বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না। তাও বলেছেন বিদেশে, জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা কি সত্য? 42টি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। অন্যদিকে নারায়ণগঞ্জে জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাসে নির্বাচন করতে পারে তাহলে অন্তর্বর্তী সরকার কেন পারছে না? আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করার জন্য। এই ষড়যন্ত্র রুখতে হলে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রাণকেন্দ্র, তাই এখানে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তরিক ইসলামের রিপোর্ট। 200-এর বেশি চায়না ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে দিনব্যাপী এই বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন, যেখানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় চীনা ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। চীনা বিনিয়োগের অংশ হিসেবে বাংলাদেশে ম্যানুফ্যাকচারার হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। I requested President Xi Jinping to encourage Chinese companies to invest in Bangladesh as we envision turning our country into a manufacturing and economic hub of the region. I am honored that President Xi has followed up on his word. I didn't expect that it will happen so soon, so quickly, and with such a high-power delegation. সম্মেলনে বাংলাদেশের তৈরি পোশাক, বস্ত্র, কৃষি, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স সহ বিভিন্ন খাতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। To give its right place in our economic programs, and thank you for paying attention to it. There are many other items like that to which Bangladesh is home, Jamdani and many other fabrics. There are skillful things which can be made into many varieties of products. But it remains a product just wearing sari, that's all. It can be used in multiple use. And this is skill and the tradition of muslin, the lost glory of Bangladesh. সম্মেলন শেষে চীনা ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চলমান সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানিয়েছেন। সংস্কার কার্যক্রমে যেসব দল অংশ নিয়েছে তাদের প্রতিনিধি সংলাপে অংশ নেবে এবং এই দফার সংলাপ শেষে জুলাই সনদ তৈরি করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলাদেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফর শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। জাপান সফরে $1 বিলিয়ন ঋণ সহায়তা, 1 লাখ জনশক্তি রপ্তানি সহ নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা আশা করছি যে জাপানে বাংলাদেশে যে আগে যে ইমেজ ক্রাইসিস ছিল সেটা থাকবে না। ট্র্যাডিশনাল সোর্স থেকে জাপান
তাদের শ্রমিকদেরকে নিতেন, সেই জায়গা থেকে জাপানে লোক কম যাচ্ছে, ইন্দোনেশিয়া থেকে কম লোক যাচ্ছেন জাপানে। সিমিলারলি ভিয়েতনামেরও একই অবস্থা। আর মায়ানমার থেকেও অনেকে যেতেন, কিন্তু মায়ানমারে এখন আপনারা জানেন একটা যুদ্ধাবস্থা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অবকাঠামো নির্মাণ প্রকল্পের 29 বিলিয়ন ডলারের মধ্যে বেশিরভাগ বিনিয়োগই জাপান করবে এমন আশার কথাও জানান তিনি। মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে 29 বিলিয়ন ডলার লাগবে। তো 29 বিলিয়ন ডলার আমরা মনে করছি যে একটা বড় অংশ, মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো। অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরুর কথাও জানানো হয় প্রেস ব্রিফিং এ। সংস্কার প্রক্রিয়ার সাথে যারা অংশ নিছে, এর আগে যাদের সাথে এই বিভিন্ন পর্যায়ে কনসেনসাস বিল্ডিং কমিশনের মিটিং হয়েছেন, তাদের সবার প্রতিনিধিকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনাটা উদ্বোধন করবেন, কিন্তু আমাদের উদ্বোধনের পরে আলোচনাটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি ঈদের আগে আরো একবার দুবার আলোচনা হবে, ঈদের পরপরই হয়তো আবার নতুন করে আবার শুরু হবে, এবং এই আলোচনাটা শেষে ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বন্ধ সেবা চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয় যোগাযোগ রাখছে বলে জানায় প্রেস উইং। এটা নিয়ে আমি দেখি আমরা হেলথ অ্যাডভাইজার, আমরা হেলথ সেক্রেটারির সাথে কথা বলবো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল 2025-26 অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বিকেল 3টায় বাংলাদেশ টেলিভিশনে দেয়া ভাষণে বাস্তবায়নযোগ্য ও জনকল্যাণকর প্রথম বাজেট পেশ করবেন তিনি। বাজেটের আকার না বাড়লেও এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে থাকতে পারে 1,500 কোটি টাকার বরাদ্দ। চড়া মূল্যস্ফীতির মধ্যে বাড়ছে ভ্যাট ও কর হার। শারফুল আলমের রিপোর্ট। অর্থনৈতিক সংকট আর চড়া মূল্যস্ফীতির মধ্যেই 2007-08 অর্থ বছরের পর সোমবার অন্তর্বর্তীকালীন সরকার টেলিভিশন ভাষণের মাধ্যমে বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। স্বাধীনতার পর এবারই প্রথম আগের অর্থ বছরের তুলনায় বাজেটের আকার কমছে। 2025-26 অর্থ বছরের বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। নতুন অর্থ বছরে নতুন করে কোনো মেগা প্রকল্প থাকছে না, আর তাই নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 35,000 টাকা কমিয়ে বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা। এদিকে বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে আহত নিহত পরিবারের সদস্যদের পুনর্বাসনে থাকছে বিশেষ বরাদ্দ। সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়লেও কমছে উপকারভোগীর সংখ্যা। অর্থনীতি যে তলানির জায়গা থেকে রয়েছে এবং সেখান থেকে প্রবৃদ্ধি যেভাবে স্রোত হয়ে দাঁড়িয়েছে, তাতে ঘুরে দাঁড়ানোটাই এবারের জন্য গুরুত্বপূর্ণ। এবং সেদিক থেকে ছোট আকারের বাজেট নেওয়ার যে ঘোষণা এসছে, কম বাজেট ঘাটতির 3.2%, সেটিও আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। এবছরের বাজেটের মূল চ্যালেঞ্জ হলো অর্থনীতিতে গতি ফেরানো। সাশ্রয়ী বাজেট দিয়েছেন সরকার, এটা ইতিবাচক, কিন্তু গতি ফেরানোর কাজটি সম্ভবত এই ধরনের অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে কষ্টকর। বাজেটের আকার কমলেও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে। আগামী অর্থ বছরে সংস্থাটির জন্য 5,18,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। আমদানি পণ্য, অটোরিকশা, সিগারেট, সোয়াবিন তেল, সিমেন্টে কর হার বাড়ছে। তুলা, খাদ্যপণ্য, চিনি, ইনসুলিন, বিদেশি জুস, বাসসহ 200 আমদানির পণ্যে শুল্ক কমছে। করমুক্ত আয়সীমা ধরা হচ্ছে 4.5 লাখ টাকা। আসছে বাজেটে ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। চড়া সুদে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ কমাতেই ঘাটতির লক্ষ্যমাত্রা সীমিত রাখা হচ্ছে। যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়, আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। এই জন্য আমাদের মূল ফোকাসটা হলো এখন যেটা বাজেটে যথাসম্ভব চেষ্টা করে রাজস্ব আহরণটা একটু বাড়াতে। আমাদের ফোকাস হলো প্রথমত যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। বেশিরভাগ আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে, কোনো কালো টাকা সাদা করার ইচ্ছে নাই। বরং আমি যেটা চেষ্টা করছি যে ল্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ট্যাক্স কমিয়ে দেবো, কিন্তু তুমি রেজিস্ট্রেশন টাকাটা উঠাবো। নতুন অর্থ বছরে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি 5.5 ভাগ এবং মূল্যস্ফীতি ধরা হচ্ছে 6.5 ভাগ।
নানামুখী আর্থিক সংকটের মধ্যে সোমবার বিকেলে 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এবারের বাজেটে আকার কিছুটা কমলেও বাড়ছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। এতে একদিকে যেমন সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়ে যেতে পারে, অন্যদিকে এবারের বাজেট বাস্তবায়ন করা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রায় ট্রেনে স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা, তবে স্ট্যান্ডিং যাত্রীদের কারণে ভিড় ঠেলে ওয়াশরুমে যেতে না পারার অভিযোগ আসছে কারো কারো। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন চাপ সামলাতে অতিরিক্ত বগি সংযোজন করা হচ্ছে। এদিকে বৃষ্টির কারণে সড়ক ঝুঁকিপূর্ণ হয় যানজটে পড়ার শঙ্কায় উত্তরবঙ্গগামী যাত্রীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। লেখাপড়া কিংবা চাকরির কারণে ইট পাথরের নগরীতে থাকতে হলেও আসল স্বস্তি যেন নিজ শহর কিংবা গ্রামেই। তাই তো ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে নারীর টানে তাদের এই ছুটে চলা। টিকিট পাওয়া থেকে শুরু করে যাত্রাপথে আছে নানা বিড়ম্বনা। এত কিছুর পরও বাড়ি যেতেই হবে। আমার ভাইয়ের স্কুল ছুটি হয়ে গেছে, আমাদের এখন কাজ নেই, আর ঈদের আগে যেতে গেলে অনেক লেট হয়, প্লাস অনেক জ্যাম থাকে, সমস্যা হয়, তাই আমরা আগে যাই, প্রতিবারই আগে যাই। ঈদ যাত্রার দ্বিতীয় দিন কমলাপুর স্টেশন থেকে প্রায় সব ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। একমাত্র রংপুর এক্সপ্রেস 20 মিনিট দেরিতে ছাড়লেও এ নিয়ে অভিযোগ নেই যাত্রীদের। তারা বলছেন মূল সমস্যা অতিরিক্ত যাত্রীতে। বৃষ্টির পর যে একটা ভাবসা গরম আছে, এই গরমে যে সবাই গাদাগাদি করে যেতে হচ্ছে, নিজের কাছে একটা আনকমফোর্টেবল ফিল হয়। ওয়াশরুমে যাওয়ার পর্যন্ত থাকে না, আর আমরা মেয়ে মানুষ এই হাতলের কাছে এসে অনেক মানুষ দাঁড়ায় থাকে, এটা খুবই হ্যাসেলের। চাহিদার তুলনায় ট্রেন কম স্বীকার করে স্টেশন ম্যানেজার বলেন অতিরিক্ত বগি সংযোজন করে চাপ সামলানোর চেষ্টা করা হচ্ছে। 3 স্তরের নিরাপত্তা বলয় পার হয়ে স্টেশনে ঢোকার কারণে কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে পারছে না বলে দাবি তার। আমরা কোর্স যদি না পাই, সব থেকে যদি কোর্স আউটটার্ন না হয়, সেই ক্ষেত্রে তো আমরা লাগাতে পারবো না। যখন আমরা এটা সব থেকে নিশ্চিত হই যে 1টা 2টা বা 3টা কোর্স আমরা পাওয়ার পরিপ্রেক্ষিতে এটা গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে, যেগুলো ট্রেনে যাত্রী চাহিদা বেশি থাকে, ওই সকল ট্রেনে সংযোজন করা। এবার ট্রেনের স্বস্তি দেখা গেলেও আতঙ্কে সড়কপথে যাত্রীরা। বৃষ্টির কারণে জরাজীর্ণ সড়কে তীব্র যানজটের আশঙ্কা করছেন তারা। ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে ডাকাতির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি দেখতে চান যাত্রীরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 24 গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আগামী 19 জুলাই জাতীয় কনভেনশন করবে শহীদ পরিবারের সদস্যরা। সকালে ঢাকা ক্লাবে জুলাই 24 শহীদ পরিবার এবং ন্যাশনাল ইউথ অ্যালায়েন্সের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় শেখ হাসিনা সহ 3 জনের বিচার কাজ সরাসরি দেখার সুযোগ করে দেয় ট্রাইব্যুনালের প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনে জানানো হয় জাতীয় কনভেনশনে সারা দেশ থেকে শহীদ পরিবার, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রায় 4000 সদস্য যোগ দেবেন। এ সময় জুলাই অভ্যুত্থানের বিচার কাজে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত নির্বাচনের সিদ্ধান্ত না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় জুলাই 24 শহীদ পরিবার এবং ন্যাশনাল ইউথ অ্যালায়েন্স। পূর্ণ দল আসলে তখন দলীয় কেন্দ্রিক হয়ে যাবে, তো আমরা এইটা আশা করতে পারি না যে আমাদের সন্তানের রক্তের উপর দিয়ে দলীয়করণ আসুক, কারণ আমাদের সন্তানরা কেউই রাজনীতির জন্য নামে নাই। বিচারের কাজ যেন তারাই করে যেতে পারে, এই জন্যই আমরা আসলে একত্রিত হতে চাই। আমরা যে 19 জুলাই আমরা একত্রিত হব, সবার দুঃখ কষ্টগুলো শুনবো, আসলে একটা গেট টুগেদার করতে চাচ্ছি আর কি, আমাদের নিজেদের উদ্যোগে একটা গেট টুগেদার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ মিথ্যা সংবাদ প্রচার করায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে কক্সবাজার থেকে বান্দরবান মিলিটারি অপারেশন জোন হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ। শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। সংবাদ বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এ ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা ভিত্তিহীন, অসত্য এবং বিদ্বেষপূর্ণ অপপ্রচার। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনো আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রাজধানী মিরপুর রূপনগরে চালু হলো আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফেয়ার ভ্যালুর তৃতীয় শোরুম। সকালে এর উদ্বোধন করেন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী মনোয়ারা বেগম। এ সময় আকিজ ফেয়ার ভ্যালুর সাফল্য কামনা করে দোয়া করা হয়। গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন আশা প্রকাশ করেন দ্রুত সময়ের মধ্যে সারা দেশে পর্যায়ক্রমে আরও শোরুম উদ্বোধন করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে। সংশ্লিষ্টরা জানান আকিজ ফেয়ার ভ্যালুর প্রতিটি শোরুমে আকিজ ভেঞ্চার গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজ, ডেইলি হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন, বাইসাইকেল এবং ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের সব পণ্য পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অপারেশন ডিরেক্টর সৈয়দ জয়নুল আবেদিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডেইরি বিজ্ঞান বিভাগ ও আকিজ ডেইরি লিমিটেড নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব দুগ্ধ দিবস পালন করেছে। দুগ্ধের অপার শক্তিতে মেধে উঠে একসাথে এই প্রতিপাদ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডেইরি বিজ্ঞান বিভাগ ও আকিজ ডেইরি লিমিটেডের যৌথ উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ডেইরি বিজ্ঞান প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ শহীদুল হক পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব দুগ্ধ দিবসের র্যালির উদ্বোধন করেন। এ সময় আকিজ ডেইরি লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার নূরে আলম, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড হারুনুর রশিদ, অধ্যাপক ড মোহাম্মদ আশিকুল ইসলাম, অধ্যাপক ড সুভাষ চন্দ্র রায়, অধ্যাপক ড এ.কে.এম. মাসুম সহ বিভিন্ন বিভাগে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দারুল কোরআন মাদ্রাসা ও কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুধ ও আইসক্রিম বিতরণ করে আকিজ ডেইরি লিমিটেড। এবারে আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজায় স্থায়ীভাবে রক্তপাত বন্ধ চান সাধারণ ফিলিস্তিনিরা। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও। একই সাথে যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। হামাসের প্রস্তাব অনুযায়ী তারা 10 জীবিত জিম্মি ও 18 জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে রাজি। বিনিময়ে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর রক্তপাত বন্ধে গেল সপ্তাহে যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যুদ্ধবিরতি শুরু হওয়ার 7 দিনের মধ্যে 10 জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি এবং 18 মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। এতে হামাস যোদ্ধারা রাজি হলেও জিম্মিদের ধাপে ধাপে মুক্তি দেবার কথা জানায়। এই সময়ে ইসরায়েলকে স্থায়ীভাবে আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি চান হামাস নেতারা। দখলদার ইসরায়েলি বাহিনী এতে সম্মতি জানালেও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেয়নি নেতানিয়াহু সরকার। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের আশা ইসরায়েল ও হামাস অতি দ্রুতই যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাবে। হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। ইরানের সাথেও পরমাণু ইস্যুতে একটি চুক্তি করার সুযোগ রয়েছে। আমার বিশ্বাস দ্রুতই এসব ঘটবে। গাজায় দ্রুত রক্তপাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সাধারণ ফিলিস্তিনিরা। একই সাথে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চান তারা। আমরা খুব কষ্টে আছি, ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছি। কেউ আমাদের কথা রাখে না, কোনো আরব আমাদের নিয়ে চিন্তা করে না। আল্লাহর কাছে প্রার্থনা যেন আমরা এই যুদ্ধ থেকে দ্রুত মুক্তি পাই। প্রত্যেক ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ এবং শান্তি ফিরে পেতে চায়। আমরা শুধু আল্লাহর কাছে সাহায্য আশা করি, কোনো মুসলমানের কাছে নয়। আমাদের খাবার ও পানি নেই, এভাবে আমরা আর বাঁচতে পারছি না। এদিকে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি সহ 5 আরব দেশের নেতাদের বৈঠকের কথা থাকলেও ইসরায়েলের বাধায় তা পণ্ড হয়ে গেছে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে খেলার খবর।
ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা এবং ফ্যাসিলিটি ডেভেলপমেন্টের জন্য সরকারের মনোভাবের প্রশংসা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত শুক্রবার বিসিবির দায়িত্ব নেওয়ার পর ব্যস্ততায় কেটেছে সময়। আজ জাতীয় ক্রীড়া পরিষদে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করেন বিসিবির সভাপতি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমে বুলবুল বলেন, ক্রিকেটের উন্নয়নে সরকারের সাহায্য আশাব্যঞ্জক। আমাদের এই মুহূর্তে প্রধান ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য এবং তার মতের সাথে আমরা 100% আমরা এগ্রি করেছি এবং তিনি যেভাবে ফ্যাসিলিটি ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের যে অন্যান্য ডিপার্টমেন্ট যেমন ধরুন এডুকেশন মিনিস্ট্রি বা যারা বা সার্ভিসেস যারা আছে তাদেরকে একসাথে নিয়ে যে ইভেন্টগুলো রান করতে বলেছে, এটা আমাদের যে প্ল্যান আছে আমরা একটা চার্টার তৈরি করেছি আমাদের নিজেদের জন্য, সেটার সাথে 100% মিলে গিয়েছে সামহাও। তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আবারও শুরু হয়েছে মিস্টার ঢাকা শরীর গঠন প্রতিযোগিতা। এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ড কামরুজ্জামান বলেন, এবারের প্রতিযোগিতায় 150টি ক্লাবের 220 জন শরীর গঠনবিদ 10টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বডি বিল্ডিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক খালেদ আবদুল্লাহ বাবু, সদস্য মোহাম্মদ ইলিয়াস, রোশলান হোসেন, আবদুল্লাহ খালেদ, শফিক আহমেদ, চঞ্চল সহ অন্যান্যরা। 2 দিনের এই প্রতিযোগিতায় বিজয়ীদের আর্থিক পুরস্কার দেয়া হবে। আগামীকাল সোমবার প্রতিযোগিতার সমাপনী দিন। ইন্টার মিলানকে 5-0 গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে পিএসজি। প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল ফ্রেঞ্চ ক্লাবটি। একই সাথে ট্রেবল জয়ের রেকর্ড গড়ল লুইস এনরিকের দল। রিপোর্ট এসএম আশরাফের। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমাররাও যখন পারেননি, ভেবে নেওয়া হয়েছিল পিএসজির ইউরোপ জয়ের স্বপ্ন বুঝি পূরণ হওয়ার নয়। হয়তো অলক্ষ্যে বসে হেসেছেন ভাগ্য বিধাতা, কিন্তু হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো হয়ে আসা কোচ লুইস এনরিকে ভাগ্য বদলে দিলেন। শুধু শিরোপা জয়ের জন্যই নয়, পিএসজি যেভাবে খেলেছে সেজন্যই রাত্রি অবিস্মরণীয়। ইউরোপের সেরা এ ক্লাব প্রতিযোগিতার ফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল 5 গোলের ব্যবধানে জেতেনি। এনরিকের পিএসজি প্রথম দল হিসেবে সেটা করে জিতল ত্রিমুকুট অর্থাৎ ট্রিপলো। ফরাসি ক্লাবটির সামনে স্রেফ বালির বাঁধের মতো ধসে পড়েছে ইতালিয়ান রক্ষণের প্রতিভ ইন্টারের ডিফেন্স। 20 মিনিটের মধ্যে 2-0 গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধে গোল হজম করেনি ইন্টার, কিন্তু বিরতির পর হাল ছেড়ে দেয় ইতালিয়ান ক্লাবটি। 12 মিনিটে পিএসজি রাইট ব্যাক আশরাফ হাকিমের গোলের 8 মিনিট পর দ্বিতীয় গোলটি স্ট্রাইকার দেজিরি দুয়ের। বিরতির পর 63 মিনিটে দুয়ে তৃতীয় গোলটি করার পর ম্যাচে শুধু আনুষ্ঠানিকতাই বাকি ছিল। 73 মিনিটে খিচা কাভারেস্কা আর 86 মিনিটে মাইলুগুর গোল পিএসজির পক্ষ থেকে যেন সেই আনুষ্ঠানিকতারই শেষ উপহার। এসএম আশরাফ, এটিএন বাংলা। বিএসজে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে দৈনিক যুগান্তর পত্রিকা। ফাইনালে এটিএন বাংলাকে 2-0 গোলে হারায় তারা। পল্টন মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে যুগান্তরের দূরপাল্লার শট গোলরক্ষকের হাত ফসকে জালে প্রবেশ করে। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে সজীব রাজীবরা। তাতে রক্ষণ ফাঁকা হয়ে গেলে দ্বিতীয় গোল আদায় করে নেয় মাঝার জ্যোতিরা। খেলা শেষে 2 দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি। টুর্নামেন্টের সেরা স্কোরারের পুরস্কার জেতেন এটিএন বাংলার আদ্দিন সজীব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, ট্রাইব্যুনাল থেকে বিচার কাজ সরাসরি সম্প্রচার, পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সর্বোচ্চ আদালতে রায় নিবন্ধন ফিরে পেল জামাত ইসলামী, পূর্ণ অধিকার পাওয়ার আশা দলটির আমিরের, রায়ের কপি পাওয়ার পর ব্যবস্থা ইসি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে, মন্তব্য খন্দকার মোশাররফের। ভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান।
বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। ঢাকায় দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন। এবং আগামীকাল প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে থাকতে পারে বিশেষ বরাদ্দ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেল বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটেল বাংলা নিউজ।